এআই এর অপব্যবহার রোধই আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ বললেন সিইসি। প্রত্যন্ত এলাকায় বিশেষ নজরদারির তাগিদ। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ট্রাইব্যুনালে চূড়ান্ত শুনানি শুরু। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় 13 দিনের সাক্ষ্য গ্রহণ। ইম্পোর্ট কুরিয়ার সেকশনে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত, ধারণা বেবিচকের। তদন্ত শেষে জানা যাবে প্রকৃত কারণ, বললেন চেয়ারম্যান। এবং আমরণ অনশনায় অসুস্থ 6 এমপিও শিক্ষক, বাড়ি ভাড়া ভাতা 15% বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হাসান। নির্বাচনে এআই এর মাধ্যমে অপপ্রচার রোধে সুনির্দিষ্ট পরামর্শ প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এক্ষেত্রে নির্বাচন সংশ্লিষ্ট সবার যৌথ প্রচেষ্টা প্রয়োজন বলেও মত দেন তিনি। নির্বাচনে এআই এর অপব্যবহার বিষয়ে সেমিনার ও কর্মশালায় অংশ নিয়ে সিইসি কথা বলেন। নির্বাচনে প্রত্যন্ত এলাকায় বিশেষ নজর রাখতে কর্মকর্তাদের নির্দেশনাও দেন প্রধান নির্বাচন কমিশনার। এমআর আসাদের রিপোর্ট। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অপপ্রচারের বিষয়ে শুরু থেকেই সতর্ক নির্বাচন কমিশন। এর অপব্যবহার রোধে মঙ্গলবার নির্বাচন ভবনে আয়োজিত সেমিনারে অংশ নেয় কমিশন। বক্তব্যে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এআই এর অপব্যবহার। Because during the election, many things will happen at night, maybe at dead of night. So how to address the misinformation that will come up at dead of night? So it should be a 24-hour job. So how to make sure what kind of people we have to really engage in this job. অপপ্রচার ঠেকাতে সংশ্লিষ্টদের যৌথ প্রচেষ্টা ও পরামর্শ প্রয়োজন বলেও মত দেন তিনি। You have to come up with suggestions regarding these nitty-gritties so that we can design an appropriate infrastructure to address the misinformation and disinformation. চরাঞ্চল, দ্বীপ ও পার্বত্য এলাকায় বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেন নাসির উদ্দিন। How fast we can check the facts? Who will do it? What agencies we will utilize for fact checking? This has to be, we have to come up with concrete suggestions. পাহাড়ি এলাকা থেকে দ্বীপাঞ্চল, offshore islands, ওখানে আমরা কিভাবে রিচ করব? Who will be the people sitting there to communicate with us regarding this misinformation? So all these nitty-gritties you have to suggest. এর জন্য নিয়োজিত জনশক্তির সংখ্যা ও সামর্থ্য বিবেচনায় রেখে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। How many people we have to engage in every shift? এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের শুনানি শুরু হয়েছে। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া। এদিকে জুলাই আন্দোলনে 5 আগস্ট সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 13তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে ট্রাইব্যুনাল 2-এ। দর্শক, এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, ট্রাইব্যুনালের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আবেদনের শুনানি সেটি কিন্তু আজ সকালে শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের যে একেবারে আপিল বেঞ্চ রয়েছে, অর্থাৎ তারা কিন্তু পূর্ণাঙ্গ বেঞ্চ রয়েছে, তারা এই শুনানিটি শুরু করেছেন। আমি আপনাকে জানিয়ে রাখতে আবেদনকারীর পক্ষে আসলে লড়ছেন আইনজীবী ডক্টর রেফাত, আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া। এবং একই সঙ্গে আরেকটা আপনাকে একটু অবগত করতে চাচ্ছি, জানতে চাচ্ছি যে 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানের 13 সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয় এবং জাতীয় সংসদে একটি বিল পাশ করা হয়, এবং তার 2 বছর পরে কিন্তু 1998 সালে সেই তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা নিয়ে একটি রিট আবেদন করা হয়, যেটি
সালে কিন্তু হাইকোর্ট থেকে সেটি আসলে রিটটি খারিজ করে এবং তত্ত্বাবধায়ক সরকারকে আবারও পুনরায় বৈধতা ঘোষণা করা হয়। এবং কিন্তু 2005 সালে সেই যারা রিটটি করে তারা একটি আপিল করে এবং 2011 সালে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তৎকালীন হাইকোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারকে পুরোপুরি বাতিল ঘোষণা করে এবং 2011 সালে তৎকালীন সরকার আওয়ামী লীগ সরকার সংবিধানের ৫ম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এবং আমি আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই, গত বছরের 5 আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ 8 জন একটি রিভিউ আবেদন করেন তত্ত্বাবধায়ক সরকারকে পুনরায় ফিরিয়ে আনতে। এবং ট্রাইব্যুনালের বিষয়টি যদি আমি আপনাকে একটু বলতে চাই, আজ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সাবেক আইজিপির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার 7ম দিনের যুক্তিতর্ক খণ্ডন রয়েছে। অর্থাৎ গত 6 দিনের মধ্যেই 5 দিনে রাষ্ট্রপক্ষে যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন তিনি তার সাপেক্ষে যুক্তি উপস্থাপন করেছেন। অর্থাৎ শেখ হাসিনার নির্দেশেই যে 15 বছরে গুম খুন হয়েছে, জুলাই আন্দোলনের সময় সরাসরি নির্দেশে ছাত্রদের উপর হত্যার গুলি নির্দেশ দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি আলোকপাত করেন। এবং গতকাল 6ষ্ঠ দিনে শেখ হাসিনার যিনি আইনজীবী ছিলেন, রাষ্ট্রপক্ষে নিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি আসলে তার সপক্ষে যুক্তি উপস্থাপন করেছেন এবং আজকে 7ম দিনেও আমির হোসেন তার সপক্ষে যুক্তি উপস্থাপন করবেন। এবং ট্রাইব্যুনাল 2-এ আমরা দেখেছি যে আশুলিয়ার 6 লাশ সহ 7 জনকে পড়ানোর যে ঘটনা ছিল সেই তার সাক্ষ্য গ্রহণ আজকে 11:30 শুরু হয়েছে, বেলা 11:30। এবং এরপরেই কিন্তু আমরা জানি আরেকটি বিষয় ট্রাইব্যুনাল 2-এ রয়েছে রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ রয়েছে। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট থেকে সবশেষ। আহমদ মেজবা, আপনাকে ধন্যবাদ। ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সাইফুদ্দিন আহমেদ মনির 2য় মৃত্যুবার্ষিকীর সভায় এসব কথা বলেন আমান। দেশের ধারাবাহিক নাশকতার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা অভিযোগ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। যে সকল দল আন্দোলনে ছিল সকলকে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী সার্বভৌমত্ব বিরোধী এই শক্তিকে রুখতে হবে। 26 সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে, সেই নির্বাচন কেউ রুখতে পারবে না। জনগণ যারা রুখতে চাবে নির্বাচন জনগণই তাদেরকে রুখবে। ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে শাহজালালের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সকালে বেবিচক সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, অনেকগুলো সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে। ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে, এটা ধারণা করছি। আমি আবার বলছি ভাই যে বিষয়টা তদন্তাধীন, অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে, ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন। সুতরাং অনেক কিছুই আমরা আনুমানিক অথবা নির্ভরযোগ্য তথ্য না পেলে সেটা বলা ঠিক হবে না। সুতরাং যতটুকু প্রিলিমিনারি ইনফরমেশন আমার কাছে আছে পেয়েছি ততটুকু বলবো, বাদ বাকিগুলো তদন্তাধীন, ওনারা বের করবেন ইনশাল্লাহ। 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে 10ম দিনের মতো অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এরই মধ্যে অনশনরত 6 জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বাড়ি ভাড়া 15% বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। 2 দফায় সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, শিক্ষক আন্দোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সচিবালয় মিটিং এ ছিলেন এবং সেখান থেকে যে সিদ্ধান্তটি এসেছে আমরা জানতে পেরেছি যে 15% যে তাদের বাড়ি ভাড়া 15% সেটা গৃহীত হয়েছে এবং সেই মোতাবেক সেই ধাপে বাস্তবায়ন করা হবে। এই বিষয়টি শহীদ মিনারেও আন্দোলনরতদের কাছে অনেকের কাছে পৌঁছেছে, কিন্তু তারা এখনো নেতৃবৃন্দের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। মূলত নেতৃবৃন্দ তাদের একটি সিদ্ধান্ত দেয় এবং সেই অনুযায়ী তারা মূলত তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
দেখতে পাচ্ছি শহীদ মিনারে আসার পর এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে এসে সংহতি প্রকাশ করছেন এবং তারা শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন এবং জানাচ্ছেন শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারকে তারাও আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে অবশ্য শহীদ মিনার রয়েছে এনসিপির নেতৃবৃন্দ, তারা কথা বলছেন। তবে এখানে যারা শিক্ষকরা রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো আসলে এই যে 15% যে বাস্তবায়নের সিদ্ধান্ত হলো সেই ব্যাপারে তাদের আসলে মতামত কি। ভাইয়া, এই যে 15% যে সিদ্ধান্ত হলো এই ব্যাপারে আমাদের মতামত হচ্ছে, আমাদের তো ডিমান্ড ছিল হচ্ছে 20%। আপনারা কি পদক্ষেপ সামনে আপনাদের আমরা ওই তিনটা দাবি আমাদের বাড়ি ভাড়া আমার 1500 টাকা এবং কর্মচারীদের যেমনটা শুনছিলেন যে এখানে যারা আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন তারা মূলত তাদের নেতৃবৃন্দের সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তারা এসে নেতৃবৃন্দ এসে এখানে যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত নিয়েই তারা মূলত সামনের দিকে তাদের কর্মসূচি জানান দিবেন। সব মিলিয়ে শহীদ মিনারে এখন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন শিক্ষকরা। নেতৃবৃন্দ আসার পর তারা তাদের এই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানা যাবে। সব মিলিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষক সমাবেশ বা শিক্ষকদের আন্দোলন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অলি মারুফ, আপনাকে ধন্যবাদ। কুমিল্লার নাঙ্গলকোটের 5টি সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে 6 ইউনিয়নের প্রায় 60,000 বাসিন্দা। খানাখন্দে ভরা সড়কে চলাচলে দুর্ভোগের পাশাপাশি নষ্ট হচ্ছে সময় আর প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতেই দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। রাস্তা সংস্কারের প্রকল্প অনুমোদন পেলে কাজ শুরুর কথা জানায় কর্তৃপক্ষ। বেলাল হোসেন রিয়াজের তথ্যে আমার তৈরি একটি প্রতিবেদন। কুমিল্লার নাঙ্গলকোটের বিভিন্ন স্থানে 5টি সড়কে প্রায় 20 কিলোমিটার শত শত খানাখন্দের সৃষ্টি হয়েছে। 4 বছর ধরে সড়কগুলোর হাজারো খানাখন্দ দিয়ে পথচারী এবং ছোট বড় যানবাহনকে চরম ভোগান্তির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত 5টি সড়ক দিয়ে ছোট বড় যানবাহন এবং পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আধা ঘন্টার পথ পাড়ি দিতে 1 ঘন্টা সময় লাগছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হচ্ছে, ফলে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়া খানাখন্দে পড়ে যানবাহন অহরহ নষ্ট হচ্ছে। পুরো উপজেলায় বিভিন্ন সড়কগুলো একদম খানাখন্দে ভরা। এই রাস্তাগুলো ঠিকমতো কাজ হচ্ছে না। অনেক দিন এই রাস্তাটা পুরোটাই ভাঙ্গা। এখানে মানুষ চলাচল কিংবা আমরা যাতায়াত করতে অনেক কষ্ট। রাস্তার অবস্থা খারাপ, চাকা টাকা ওই জায়গায় হামসার এই জায়গায় টালি জায়গায়। উপজেলা ইঞ্জিনিয়ারের কোনো লোকজন ওখানে যায় না আর ঠিকমতো তদারকি করে না, এই কারণে কাজগুলো নিম্নমানের হচ্ছে। সরকারের কাছে আবেদন জানাবো যাতে এই সড়কগুলো দ্রুত সংস্কার হয়। সড়ক সংস্কারে প্রকল্প প্রস্তাব অনুমোদন পেলেই কাজ শুরুর কথা জানান উপজেলা প্রকৌশলী। আমরা প্রায় 8টি রাস্তা অনুমোদন করেছি। এই রাস্তাগুলো আগামী 1 মাসের মধ্যে লাইভে আসবে। রাস্তাগুলো হচ্ছে বক্সগঞ্জ বড়কালী, তারপরে হচ্ছে আর আছে হচ্ছে এখানে নারান্দিয়া, তারপরে হচ্ছে গুমপুর, এই দিক দিয়ে টুয়া। এই রাস্তাগুলো যেগুলো অনুমোদন হয়ে গেছে 1 মাসের মধ্যে টেন্ডারে চলে আসবে, এগুলো বাস্তবায়ন হয়ে যাবে। এছাড়াও আমরা কিছু রাস্তা কুমিল্লা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রজেক্টে প্রস্তাব দেওয়া আছে প্রায় শান্তিরবাজার, পিপোড্ডা, দোলখার, কানকিরহাট। এছাড়াও 20টা রাস্তা প্রস্তাব দেওয়া আছে, একে আছে অনুমোদন হওয়ার সাথে সাথে সেগুলো আমরা বাস্তবায়নে যাব। চলাচলে ভোগান্তি লাঘবে কর্তৃপক্ষ দ্রুতই পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা নাঙ্গলকোটবাসীর। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।
অতিবৃষ্টি ও বর্ষায় পদ্মাবেষ্টিত ফরিদপুরের নিম্নাঞ্চল ও চর এলাকায় দেখা দিয়েছে পশুখাদ্য সংকট। প্রতি বছরই নিচু এলাকার ফসলি মাঠ ডুবে যাওয়ায় গরু ছাগল নিয়ে বিপাকে পড়তে হয় চাষিদের। সংকট নিরসনে আগাম প্রস্তুতি হিসেবে খড় ভুসি সংরক্ষণ ও ঘাস সাইলেজ করা সহ উঁচু জায়গায় ঘাসের চাষ করার পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বিগত বছরগুলোর তুলনায় এবার ভারী বৃষ্টির কারণে নদী বেষ্টিত ফরিদপুরের চরাঞ্চলের ফসলি মাঠ পানিতে নিমজ্জিত হয়। প্রতি বছরই 4 থেকে 5 মাস এই জলাবদ্ধতার সাথে লড়াই করেই স্থানীয়দের বাঁচতে হয়। আর এই সময়টাতে গবাদি পশু নিয়ে তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়। পশুপালনে বাড়তি খরচের পাশাপাশি খাদ্য অভাবে পশুর ওজন কমে যায় বলে জানায় খামারিরা। বৃষ্টি এবং বর্ষা এই জন্য ঘাসের খুব অভাব হয়। ঘাসের অভাব, তার রোগ মোগ হয়ে মেলাই তো মরতেছে। সব জায়গায় পানি, আর তো পানির ঘাস খাওয়ালে তো গরু ছাগল সেই হয়, তার মরে যায়। বন্যার কারণে আর কি গরু ছাগলের অসুখ বিসুখ বেশি হয়। বিষয়টি মাথায় রেখে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি পশু রোগমুক্ত রাখতে ভ্যাকসিন ব্যবহার করা হয় বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। খাদ্য সংকটের বিষয়ে বলবো যে ওদের আগে আমরা এবছর পরামর্শ দিয়েছি যে আপনারা যখন ঘাস বেশি হবে আগে থেকে আপনারা হে বা সাইলেজ করে রাখবেন, যাতে আপৎকালীন সময় এটা বিপদটা করতে পারি না। একটু বৃষ্টি মানে আর্দ্র আবহাওয়া বা একটু রোগবালাই বেশি, তো আমরা সমস্ত ভ্যাকসিনগুলো আমরা ইতিমধ্যে করে ফেলবো। পদ্মা, আড়িয়ালখা, মধুমতি ও গড়াই বেষ্টিত ফরিদপুরের 9 উপজেলার 20টি চরাঞ্চলে অসংখ্য গবাদি পশু পালন করা হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 2 প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ল বাংলাদেশ নারী ফুটবল দল। সকাল 11টার ফ্লাইটে ঢাকা ছাড়ে মনিকা লাল সবুজের মেয়েরা। আগামী 24 ও 26 অক্টোবর ব্যাংককে থাইদের বিপক্ষে খেলবে আফিদা মনিকারা। মূলত এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডের বিপক্ষে খেলবে পিটার বাটলারের শিষ্যরা। ফিফা নারী র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 51 ধাপ এগিয়ে থাইরা। দেশ ছাড়ার আগে দিন 2 প্রীতি ম্যাচকে সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করে কোচ পিটার বাটলার। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। এআইয়ের অপব্যবহার রোধই আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ বললেন সিইসি। প্রত্যন্ত এলাকায় বিশেষ নজরদারির তাগিদ। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ট্রাইব্যুনালে চূড়ান্ত শুনানি শুরু। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় 13 দিনের সাক্ষ্য গ্রহণ। ইম্পোর্ট কুরিয়ার সেকশনে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ধারণা বেবিচকের। তদন্ত শেষে জানা যাবে প্রকৃত কারণ, বললেন চেয়ারম্যান। এবং আমরণ অনশনে অসুস্থ 6 এমপিও শিক্ষক। বাড়ি ভাড়া ভাতা 15% বাড়ানোর সিদ্ধান্ত সরকারের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে